আচ্ছা আচ্ছা, তাহলে শুরু করি। হ্যাঁ, ঠিক আছে। জি। আচ্ছা, তাহলে আমরা গতদিন কোন পর্যন্ত ছিলাম? আমরা গতদিন ছিলাম তোমার এই যে 5 নম্বর প্রশ্নে। এখানে খেয়াল করো যে আমরা এগুলো পারি। এখানে তোমার ডাটার সংখ্যা হলো 40টা, হ্যাঁ, ভুলে 25 লেখা ছিল। তো এখানে ডাটা দেওয়া আছে। ডাটা গুলো দেওয়া আছে, 10 শ্রেণী ব্যক্তি নিয়ে গণসংখ্যা নিবেশন তৈরি করা, এটা আমরা কিন্তু পারছি। আবার উপযুক্ত জি। শ্রেণী ব্যবধান নিয়ে তখন আমাদের একটা সূত্র ব্যবহার করছি, মনে আছে তোমার? যে সি ইকুয়াল টু কি, এল মাইনাস এস বাই হচ্ছে 1 প্লাস 3.22 লগ এন। এই সূত্র ব্যবহার করে শ্রেণী ব্যবধান নির্ণয় করে আমরা গণসংখ্যা নিবেশন তৈরি করছি। এগুলা জানি। এটা হইতেছে তোমার অন্তর্ভুক্ত পদ্ধতি। এর যেহেতু এইরকম ভাবে বলছে, যে এইরকম ভাবে 0 থেকে 9, 10 থেকে 19, আমরা জানি এই স্টাইলটাই ওই যে হলো। মাইনাস 5, -0.5 এবং +0.5 দেয়া দেয়া ওই প্রকৃত শ্রেণী বের করতে হবে। হ্যাঁ, না না না, প্রকৃত শ্রেণী বের করবে এখানে। বলছে যে এই শ্রেণীর সাহায্যে, সেই ক্ষেত্রে কিন্তু তোমার বহির্ভূত পদ্ধতিতে করা যাবে না। এই ক্ষেত্রে তোমার কি ও। করতে হবে? ওই যে এরকম মনে করো যে 10 থেকে 20 ব্যবধান লেখতা না, তুমি তখন লিখবা হ্যাঁ। 10 থেকে 19, তারপরে লিখবা 20 থেকে 29, এরকম 30 থেকে 39। মানে আগে যেমন লিখতা 10 থেকে 20, 20 থেকে 30, 20 থেকে 30। 30 থেকে 40 লিখতা না, এখানে এই হুম, উচ্চ হুম। মান আর এই নিম্ন মানের মধ্যে এক ব্যবধান থাকবে। অর্থাৎ 10 থেকে 19, 20 থেকে 29, 30 থেকে 39 এরকম ভাবে থাকবে। এটা হলো অন্তর্ভুক্ত, আর ওইটা হইতেছে বহির্ভূত। আমাকে কিন্তু বলে নাই যে এখানে বহির্ভূত পদ্ধতিতে করো, আমাকে বলছে অন্তর্ভুক্ত পদ্ধতিতে করো। সরাসরি অন্তর্ভুক্ত পদ্ধতিতে না বলে এখানে উদাহরণ দিয়ে বুঝিয়ে দিছে যে 0 থেকে 9, হুম, আবার শ্রেণীর দশ থেকে সাহায্যে। উনিশ 20 থেকে 20, এইরকম ভাবে শ্রেণীর সাহায্যে গণসংখ্যা নিবেশন তৈরি। তার মানে এটা অন্তর্ভুক্ত পদ্ধতিতে করতে হবে। এখন তারপরে বলছে যে নিবেশনটা তৈরি করবা, ওই নিবেশন থেকে প্রকৃত শ্রেণী বের করতে বলছে। তুমি তো প্রকৃত শ্রেণী বের করা পারোই। যদি যদি মনে করো যে শ্রেণীটা এরকম থাকে, হ্যাঁ, এই যে এরকম 10 থেকে 19, আবার 20 থেকে 29 এরকম যদি থাকে, তাহলে এটার প্রকৃত শ্রেণী তুমি একটু আগেই বললা যে এখান থেকে হুম, 0.5 বিয়োগ করব, আর 19এর সাথে 0.5 যোগ করব। যোগ করলে করতে হবে। হইতেছে 9.5। হয়। আর আর এখানে হইতেছে উনিশ 19 পয়েন্ট। পয়েন্ট ফাইভ এই, এটা বিয়োগ করছি, আর এখান থেকে যোগ করছি 0.5। এভাবে তোমার আবার এখানেও 20 থেকে 0.5 বিয়োগ দাও, তাহলে কত হচ্ছে? 19.5। আর এখানে হবে 29.5। এভাবে তুমি মনে করো যে তুমি প্রকৃত শ্রেণী বের করে ফেলবা। তারপরে বলছে শ্রেণীর মধ্যবিন্দু। মধ্যবিন্দু। শ্রেণীর মধ্যবিন্দু আমরা জানি যে এই দুটি মান যোগ করে 2 দিয়ে ভাগ করলেই শ্রেণীর মধ্যবিন্দু হয়ে যাবে। অর্থাৎ আমি যদি একটু সিম্পল একটা শ্রেণী ধরি 10 থেকে 20, তাহলে এর মধ্যবিন্দু কি কি হবে? দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করো, 15। তাহলে 15। এরকম এই যে 9.5 আর 19.5 যোগ করে 2 দিয়ে ভাগ করবা, যে মানটা আসে ওইটাই হবে তোমার মধ্যবিন্দু। এখন মধ্যবিন্দু বোঝা গেছে তো নাকি? জি। আরেকটু, ঘনত্ব। হ্যাঁ, গণসংখ্যার ঘনত্ব কিছুই না, এটা হচ্ছে শ্রেণীর যে গণসংখ্যা আছে, সেটাকে তোমার শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করবা। এখন এখানে তো আমরা আসলে শ্রেণী করা নাই, আমাদের উপরে একটা শ্রেণী আছে, ওইখান থেকে আমরা বুঝে আসি। এই যে ধরো এখানে একটা শ্রেণী দেওয়া আছে, এই যে 10 থেকে 20 এর গণসংখ্যা হইতেছে 6, বিশ ছয়। থেকে ত্রিশ এর গণসংখ্যা হচ্ছে 10। ছয়। এখন যদি বলে যে তুমি গণসংখ্যার ঘনত্ব নির্ণয় করো, তাহলে এখানে একটা কলাম তৈরি করবা তুমি। কলাম তৈরি করবা, কলাম তৈরি করার পরে তুমি এখানে লিখবা গণসংখ্যার ঘনত্ব। ঘনত্ব নির্ণয় হবে এই যে শ্রেণীর যে গণসংখ্যাটা, এই শ্রেণীর গণসংখ্যাকে শ্রেণী ব্যবধান, এখানে শ্রেণী ব্যবধান কত? প্রতিটা শ্রেণীর ব্যবধান হচ্ছে
দশ। কত? দশ। 10। এইটাকে তুমি 10 দিয়ে ভাগ করবে, তাহলে ঘনত্ব বের হয়ে যাবে। তাহলে 6 কে যদি আমি 10 দিয়ে ভাগ করি তাহলে কত হবে? পয়েন্ট পয়েন্ট ছয়। সিক্স। এই 10 দিয়ে ভাগ করলে এই শ্রেণীতে ঘনত্ব হবে 1। এটাকে যদি তাহলে 10 স্যার, দিয়ে ভাগ করি ওয়ান পয়েন্ট যখন ফাইভ স্যার এখানে তো স্যার আপনি একটা দিয়ে বের করছেন, কিন্তু টেবিলের মাঝে তো চক হবে 10-12টা, তখন কি সবগুলো টোটালটা ভাগ করবো? না না না, প্রতিটা 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 শ্রেণীতে। এখানে তো শ্রেণী সংখ্যা কয়টা? একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, 6টা শ্রেণী আছে না? প্রতিটা শ্রেণীরই তো গণসংখ্যা আছে। ও বুঝতে পারছি। ওই বুঝতে পারছি, গণসংখ্যারে এটা তো স্যার। 10 দিয়ে ভাগ করো। বুঝতে ও, পারছো? কিন্তু চকটা কি এইভাবেই হবে নাকি এই যে না না না, আমরা যে লম্বা লম্বি গণসংখ্যা করবা। বাইর করি? এটা এই যে এইভাবে এইভাবে এটা সাজিয়ে লিখবা। এখানে লিখবা শ্রেণী, এখানে লিখবা গণসংখ্যা, মানে এফ গণসংখ্যা, আর এই পাশে লিখবা গণসংখ্যার ঘনত্ব। এই যেরকম হবে এই যেরকম শ্রেণী হবে, হ্যাঁ, এখন বুঝছি। পরের পাশে থাকবো এটা। এরকম হবে। এই যে এখানে 10 থেকে 20 লিখবা। এখানে গণসংখ্যা হলো 6, এই যে 6, তাহলে ঘনত্ব কত? 0.6। এভাবে প্রত্যেকটা এইভাবে শ্রেণীতে পরে সব, মাপবা। হ্যাঁ, এইভাবে পরে সবগুলাই যোগ হইবে। সকল। না, আমাকে যোগ করতে বলে নাই তো, আমাকে তুমি গণসংখ্যার ঘনত্ব বের ও, করতে বলছে। আমি প্রতিটা শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বের করব। আমি আমি প্রতিটা শ্রেণীর বের করে ফেলবো। ঠিক আছে? এইভাবে বুঝতে তোমার, পারছি। তুমি যখন এই পরিসংখ্যানের এই বিষয়গুলো, মানে শ্রেণী জাতীয়, শ্রেণীকৃত যত কিছু আছে, যত সমস্যা আছে, সব কিছু তুমি এই যে এইভাবে কলাম তৈরি করবা খাতার মধ্যে। এইভাবে কলাম তৈরি করে তারপরে তুমি এ- 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 করে যাবা। যত যা কিছু চাবে খালি একটা করে কলাম বের বাড়াবা। এই শ্রেণী এইভাবে এইভাবে। এখানে তোমার এরকম এরকম ভাবে দেওয়া থাকলেও তুমি তুমি কলাম এইভাবে তৈরি করবা খাতার মধ্যে। ঠিক আছে? তাহলে স্যার আমরা এরপরে যে স্যার সবগুলার গণসংখ্যা সমান n যোগ করি, তাই এইখানে বলে নাই তাই বের করতে হবে না? না না না, এখানে যুক্ত দরকার নেই। আমাকে জাস্ট বলছে গণসংখ্যার ঘনত্ব বের করো। আমি প্রতিটা শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব বের করে দেবো। আমাকে বলে নাই মোট গণসংখ্যা কত, আমাকে বলে নাই মোট গণসংখ্যার ঘনত্ব কত, আমাকে বলে নাই তো মোট বের করো। আমাকে বলছে গণসংখ্যার ঘনত্ব বের করো, তাহলে প্রতিটা শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব আমি বের করব। এই হলো বিষয়। এখন এই ক্ষেত্রে যদি তুমি মোট দাও, দিয়ে দাও, সমস্যা নাই, তোমাকে নাম্বার কাটবে না। হ্যাঁ, তো মোট দিলেও নাম্বার কাটবে না। এরপরে আসো ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা মানে হচ্ছে, এই যে এখানে দেখো তোমার একটা লম্বা লম্বি একটা অঙ্কন করে তোমাকে দেখাইতে হবে এখানে। দেখায়, এই ধরো এখানে শ্রেণী, ওইটাই আমি দেখাবো। হ্যাঁ, এদিকে আছে গণসংখ্যা। গণসংখ্যা এখানে আছে 10 থেকে 20, এখানে 6, 20 থেকে 30, এখানে 10, তারপরে আছে 30 থেকে 40, এখানে 15। আর লিখলাম না। এখন গণসংখ্যার ঘনত্ব তো তুমি বের করলাই। এখন তোমাকে যদি বলে ক্রমযোজিত গণসংখ্যা, ইংরেজিতে যেটাকে বলে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি, মানে সিএফ। গণসংখ্যাকে ফ্রিকোয়েন্সি বলে, গণসংখ্যাকে এফ দ্বারা প্রকাশ করি। হ্যাঁ, তা এখন কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি বা ক্রমযোজিত গণসংখ্যা তোমার চাইছে কি? এই দেখো, তোমার চাইছে হচ্ছে এই যে ক্রমযোজিত গণসংখ্যা, তুমি কথায়ও লিখতে পারো, আবার এরকম প্রতীক আকারেও লিখতে পারো। এখন দেখো কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কিভাবে বের করে। এই প্রথম গণসংখ্যা যা আছে এখানে তাই, এই 6-এর সাথে 10 যোগ কর, তাহলে কত? 16। এখানে লিখবা 16। 16-র সাথে 15 যোগ করলে কত? এই যে 31। 31। এইভাবে, মানে এই যে মনে করো যে এখানে যদি থাকে ধরো 40 থেকে 50, আরেকটা শ্রেণী যদি থাকে, এখানে ডাটা থাকলো, মনে করো যে এখানে কোনো 10 আছে। হ্যাঁ, ধরো এখানে যদি 10, 10, 41 তাহলে তাহলে। তাহলে তাহলে এখানে ক্রমযুক্ত গণসংখ্যা কত হবে? 41। বুঝতে পারছো? 41 এইভাবে তুমি ক্রমযুক্ত ক্রমান্বয়ে গণসংখ্যা, যোগ করে যাবে আর কি, এই জন্য হ্যাঁ, ক্রমযোজিত। ক্রমান্বয়ে যোগ করে যাবা। এটা হইলো তোমার সম্মুখগামী। এটা হলো সম্মুখগামী ক্রমযুক্ত গণসংখ্যা। আরেকটা পশ্চাৎগামী আছে। পশ্চাৎগামী কি? পেছন থেকে।
যেমন মনে করো এটাতে কত হুম আছে, হুম 10, তাহলে 10ই রাখবো। 10 আর 15 কত, 25 লিখবো। 25 আর 10-এ 35 লিখবো। তারপরে শ্রেণীতে কত, 35 আর 6 41। হ্যাঁ, তাহলে যেভাবেই করি, যেভাবেই এখানে তো করি স্যার, না কেন, শেষ পর্যন্ত এই যে মোট গণসংখ্যার সমান হবে, এটি সবগুলো যোগ করো। এখানে এন সমান সমান দেখো 41, অর্থাৎ এই 41-এর সমানই হবে সর্বসংখ্যাটা। আর যদি না না হয়, তাহলে কিন্তু মনে করবা যে যুগে কোথাও ভুল ভুল আছে। বুঝতে পারছো? বুঝছি। হ্যাঁ। তাহলে এখানে তো স্যার, এখানে এখানে তো স্যার পশ্চাৎ গণসংখ্যা ক্রমচ্যুতি তো বলে নাই, কোনটাই বলে নাই, না, তারপর এখানে তাইলে আপনার তাইলে এইটাই করে ফেলবো আমরা। এটাই করবো। মানে ক্রমযোজিত গণসংখ্যা বললেই আমরা শুরুতেই এইটাই বুঝি, সম্মুখগামী বুঝি। কেন এটা দেখাইলাম, কারণ পরবর্তীতে আমার লাগবে, এই জন্য আমি ওইটাও দেখাই। বুঝছা? এই আর কি। এখন দেখো, আপেক্ষিক গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যাটা হইতেছে তোমার আর কিছুই না, মোট শ্রেণীর যে গণসংখ্যাটা আছে, শ্রেণীর গণসংখ্যাকে তোমার মোট গণসংখ্যা দ্বারা ভাগ করবে। এখানে দেখো, আপেক্ষিক গণসংখ্যা একটা কলম তৈরি করি আমি। এখানে আপেক্ষিক গণসংখ্যার একটা কলম তৈরি করলাম। এখানে লিখবো আপেক্ষিক, আপেক্ষিক গণসংখ্যা, আপেক্ষিক গণসংখ্যা, কলম তৈরি করলাম। এখানে আমার শ্রেণীর গণসংখ্যা কত, এই শ্রেণীর গণসংখ্যা কত, 41। 6। এই দেখো, ও এই 6, যে ওইটা গণ 6। 6, এই শ্রেণীর গণসংখ্যা কত, 6। আর মোট গণসংখ্যা কত, এই যে 41। 41। তাহলে এই শ্রেণীতে আপেক্ষিক গণসংখ্যা বের করতে হলে এই যে 6 রে 41 দিয়ে কি করতে হবে, ভাগ করতে হবে। অর্থাৎ শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলেই আপেক্ষিক গণসংখ্যা পাওয়া যায়। বুঝতে পারছো? 41 ভাগ আরেকটা বলি। 6, হ্যাঁ, কত ছয় আসে দশমিক বলো? কত, তিরাশি কত? 6.83। এই যে ছয় 6 দশমিক তিরাশি হ্যাঁ, এই যেটা, এইটাই হবে তোমার এই আপেক্ষিক, এই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা। তাহলে পরেরটাও তুমি পারবা। এই শ্রেণীর গণসংখ্যা হচ্ছে 10, তাহলে 10 রে কত দিয়ে ভাগ করবো, ওই যে 41 দিয়ে ভাগ। তাহলে রেজাল্ট যা আসে। আবার এই শ্রেণীর গণসংখ্যা কত, 15, 15-রে 41 দিয়ে ভাগ করবো। এখানে 10, তাহলে 10-রে 41 দিয়ে ভাগ করবো। মানে ওই শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলে আপেক্ষিক গণসংখ্যা। আরেকটা আছে তাহলে স্যার তোমার, এখানে যে যে বিষয়গুলো চাইছে, কলাম, ওইটা কলাম হবে মূলত। যা যা চাবে তাই তাই কলম করবা তুমি, যে কয়টা চাবে। হুম, এগুলো সব চাবে এমন কোনো কথা নাই তো। বুঝতে পারছি। এটা অতি সংক্ষিপ্ত কোশ্চেন আসে, বুঝছো, ব্রড কোশ্চেন আসে না। হ্যাঁ, যেমন বুঝতে তোমাকে যদি পারছি। বলে যে আপেক্ষিক গণসংখ্যা কি, তুমি সূত্র লিখে দিবা যে আপেক্ষিক গণসংখ্যা সমান সমান গণসংখ্যা ভাগ মোট গণসংখ্যা, মানে শ্রেণীর গণসংখ্যা মোট ভাগ সংখ্যা। মোট গণসংখ্যা। আবার যদি বলে শতকরা গণসংখ্যা কি, শতকরা গণসংখ্যা হলো যে শ্রেণীর গণসংখ্যা, শ্রেণীর গণসংখ্যা, হ্যাঁ, ভাগ হইতেছে মোট গণসংখ্যা, মোট গণসংখ্যা ইনটু হইতেছে তো 100। স্যার এটার এখানে নাম, কি স্যার আমরা এভাবে লিখবো, নাকি স্যার এটার, যে গণসংখ্যা সমান এন, আমরা এন লিখবো? না, কথাই লিখবা, সমস্যা কি, কথাই লিখবা। তো যদি তোমার 1 মার্কসের প্রশ্ন আসে, কথাই লিখে দিবা এরকম, শ্রেণীর গণসংখ্যা ভাগ হইতেছে মোট গণসংখ্যা ইনটু হইতেছে 100। খেয়াল করে, একটা মজার বিষয় হইতেছে যে আপেক্ষিক গণসংখ্যা এটাকে জাস্ট 100 দিয়ে গুণ করলেই শতকরা হয়ে যাবে। তারপরে একটা মনে রাখলেই তুমি আরেকটা অটোমেটিক্যালি মনে থাকে, যে আপেক্ষিক গণসংখ্যা ইকুয়াল টু হচ্ছে শ্রেণীর গণসংখ্যা ভাগ মোট মোট গণসংখ্যা। আর শতকরা হইলেই তুমি খালি 100 দিয়ে গুণ করে দিবা, শেষ। ওই যে ওইটাই তো হইছে, হ্যাঁ, আপেক্ষিকটারই তো গুণ দিছে হ্যাঁ, তাহলে এই যে 100 এই দিয়ে। যে এই যে এই যে আপেক্ষিক এটা যদি গুণ করো, তাহলে 683 হবে না, রেজাল্ট হবে 683, হ্যাঁ। এরকম। তো এগুলা আর কি, এক কথায় এগুলা সংজ্ঞা, সংজ্ঞা টঙ্গা এগুলা পড়বা। হম। সূত্র সূত্র পড়বা। আর যদি কোনো কারণে চলে আসে, তাহলে এখন সূত্র পারলে তো অটোমেটিক্যালি তুমি বসাই দেবা, কলাম তৈরি করবা আর বসাবা আমার। এখন তোমার এই যে আয়ত লেখা, আয়ত লেখা তো তুমি কতদিন শিখছো, আয়ত লেখা শিখছো না? কতদিন শিখাইলাম যে, কোনো গ্যাপ হ্যাঁ থাকা যাবে না।
হ্যাঁ, গ্যাপ থাকা যাবে না। হ্যাঁ, হ্যাঁ। তারপরে হইতেছে এই গণসংখ্যা বহুভুজ। ও এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। গণসংখ্যা বহুভুজ তোমার, এগুলো একটু মুছে দেই। গণসংখ্যা বহুভুজের জন্য কি লাগবে এটা থাক। গণসংখ্যা বহুভুজের জন্য তোমার লাগবে হচ্ছে, আচ্ছা মুছি তারপরে লেখা। গণসংখ্যা বহুভুজের জন্য যেটা লাগবে সেটা হচ্ছে তোমার মধ্যবিন্দু। এটার জন্য লাগবে তোমার মধ্যবিন্দু। এই যে এখানে দেখো, তোমার তো কলাম এখানে দেওয়া আছে। দাঁড়াও। হ্যাঁ, এখানে শ্রেণী দেওয়া আছে, গণসংখ্যা দেওয়া আছে, হয় তারপরে কত, 10, 15। হ্যাঁ, 15 10। 15 পরে 10, এই। এখন তোমার বলছে যে তুমি গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো। গণসংখ্যা বহুভুজ নির্ণয় করো, আরেকটা হলো কি গণসংখ্যা রেখা নির্ণয় বা তৈরি করো। এখন এই জন্য তোমার কি লাগবে, মধ্যবিন্দু। এখানে একটা কলাম তৈরি করবা, সেটা হচ্ছে মধ্যবিন্দু। তোমার পরীক্ষার প্রশ্নে যা চাবে তার জন্য তুমি, তার কলাম তার বাড়বে। জন্য তুমি সব তৈরি করো। মনে করো তোমার তোমার আয়ত লেখা চাইছে, আয়ত লেখা তো এই দুইটা ডাটা দিয়ে আয়ত লেখা হয়ে যাবে। এখন তোমার হচ্ছে গণসংখ্যা বহুভুজ, গণসংখ্যা রেখা, এই জন্য জাস্ট খালি এটার সাথে একটা কলাম তৈরি করবা, মধ্যবিন্দু। এই শ্রেণীর মধ্যবিন্দু কত? এই শ্রেণীর মধ্যবিন্দু হলো 15। এই প্রতিটা শ্রেণীর খালি মধ্যবিন্দু লিখে যাবা। এখানে 25, তারপরে কত, তো এখানে 10 করে বাড়বে স্যার, এটা 10 ব্যবধান না? 45, এমনি তো 10 করে বাড়বে। এখানে 45, এই যে তুমি বুঝতে পারছো। এখন কি কাজ করতে হবে, এখন এই ভূমি অক্ষে মধ্যবিন্দু বসাবা। এগুলা গ্রাফ কাগজে করবা, হ্যাঁ। গ্রাফ কাগজে যেমন এই হইতেছে লম্ব অক্ষ, এই হইতেছে ভূমি অক্ষ। এই ডাটা গুলো বসাবা হচ্ছে এই এইদিকে ভূমি অক্ষে, এই মধ্যবিন্দু বসবে এইদিকে। হুম, ভূমি অক্ষ। আর ওই গণসংখ্যা বা ফ্রিকোয়েন্সি বসবে এই যে লম্ব অক্ষ। আর এটা মূল বিন্দু, শূন্য বিন্দু। এখন তোমার এটা মনে করো 10 আছে, এখানে মনে করো যে তোমার 15। তাহলে এই যে 15, তাহলে এখানে 15, তারপরে হইতেছে কত, ধরো হইতেছে 25, 10 করে ব্যবধান। তারপরে হইলো তোমার 35, তারপরে হইতেছে মনে করো 45। আর এইদিকে ডাটা আছে 6 আছে, আর সর্বোচ্চ ডাটা আছে হচ্ছে 15। এইদিকে তুমি এক করে প্রতিক্রিয়া 5 করে। করে দিলেই হবে, পরে 5 এর উপরে একটু উপরে দিলে 6 হয়ে যাবে। হ্যাঁ, এই যেখানে মনে করো যে 6 আছে, এই জায়গায় আছে হচ্ছে 10, আর এই জায়গায় মনে করো 15। এই তো ডাটা, আর কিছু ডাটা নেই। তা এখন কি করব, এই দেখো 15-র সাথে এই যে 6, তাহলে এই যে, এটা তো স্যার দাগ কালি স্যার দিয়ে দিলেই হবে না, মাপটা ঠিক থাকতে হবে তাই না? হ্যাঁ ওই যে গ্রাফ কাগজে তো গড় কাটাই থাকে, গ্রাফ কাগজে গড় কাটাই থাকে, তাই না? তাহলে জাস্ট খালি বিন্দুটা হুম। বসাইবে। এখানে তো দাগ টানা লাগবে না, যেমন এখানে আমার দাগ টানা লাগতেছে 15-র সাথে কত, এই যে 6। এখানে যেমন আমার দাগ টেনে হয়। বিন্দু দিতে হবে, আর ওইখানে খালি বিন্দু দিয়ে দিবে। হ্যাঁ, এই যে তোমার 15-র সাথে এই যে 6, 25-এর সাথে এই যে 10, এই যে 25-এর সাথে এই যে এখানে দাগ টেনে এই যে মনে করে দিয়ে দিলাম, এই যে এই বিন্দু। তারপরে 35-এর সাথে 15, তাহলে এই যে এইভাবে গেল, এই যে 35-এর সাথে 15 এখানে দিল। আর হচ্ছে এই যে ও আচ্ছা, এটা 45-এর, তো হ্যাঁ, আয়তর মতো না। হ্যাঁ আয়তের মতো না, এই হইতেছে কত, এই যে 45-এর সাথে এই যে এই বরাবর গিয়ে এখানে বিন্দু, তাহলে বিন্দু কয়টা পেলাম, 4টা না? 10 10। এই যে একটা, এই যে একটা, হুম। এই যে একটা, এই বিন্দুগুলো তো স্কেল দিয়ে চারটা যোগ চার। করবা। হ্যাঁ, 4টা বিন্দু পেলাম না? এই 4টা হ্যাঁ। বিন্দু বা যতগুলা বিন্দু ওটা কি দিয়ে যোগ করব, স্কেল দিয়ে, হাত দিয়ে না ও কিন্তু, বুঝছি, এরা মুক্ত আপ হস্তে এটা না। আপ ডাউন করবে আর কি রিপোর্ট। হ্যাঁ, এটা এমন ভাবে স্কেল দিয়ে অঙ্কন করবা যে এটা একটা কোনা কোনা ভুজের মতো হয়, অর্থাৎ এই যে এরকম 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 এরকম, সে আপ ডাউন মানে হলে রিপোর্ট গুলো যেমন আপ ডাউন করে এরকম, না, ওটা এরকম। হ্যাঁ এরকম ভাবে যোগ করবা। আর এই যে মধ্যবিন্দু 15, একটা জিনিস চিন্তা করো যে এই 10 থেকে 20 এর পূর্বের একটা শ্রেণী কল্পনা করো, তাহলে কত থেকে কত হবে শ্রেণীটা? 0 থেকে 10 হবে। তাহলে তার মধ্যে
বিন্দু কত? তার মধ্যবিন্দু 5। 5। তাহলে এই যে এখানে এর পূর্বে একটা মধ্যবিন্দু চিন্তা করবা 5, এর সাথে গিয়ে তুমি স্কেল দিয়ে কি করবা, মিলিয়ে দিবা। এই যে এখানে যায় মিলিয়ে দিবে স্কেল দিয়ে। স্কেল দিয়ে কিন্তু সোজা হবে, সরল রেখা হবে। হ্যাঁ। হুম, আর বুঝছি। এই দুটোটা যে মিলবে। এই যে 40 থেকে 50, এরপরে একটা শ্রেণী বিবেচনা করো। তাহলে কত? 50 থেকে 60। 50 থেকে 60। তার মধ্যবিন্দু কত? 55 না? এই যে 55। এখানে তুমি মানটা বসাবা এবং এটা স্কেল দিয়ে এটার সাথে যোগ করে দিবা। এই যে রেখাটা পাইলাম, এই যে রেখাটা পাইলাম, এই রেখাটা যে পাইলাম, এই রেখাটার নামই হইতেছে তোমার গণসংখ্যা বহুভুজ। সবুজ। তাহলে গণসংখ্যা স্যার বহুভুজ। 55 তো ধরছেন, তো 55 কি স্যার উপর দিয়ে মধ্যবিন্দু থাকবে না? 55। কাল এর পরের মধ্যবিন্দুটা কল্পনা করে ওখানে বসাইতে হবে মানটা। আর এর আগের একটা মধ্যবিন্দু কল্পনা করে তোমার এখানে মান তাহলে তো বসে স্যার এটা ওইটার নিচের সাথে দিকে যোগ করে দিতে নিচের হবে। দিকে পড়লো। তাহলে তো ওই এটা নিচের দিকে চলে আসবো। 19-এর দিকে। এই যে 25-এর দিকে থেকে উঠছে রেখাটা, পরে ওটা নিচের দিকে পড়ছে না 55-এর তুমি দিকে। এই দিকে তো কোনো দাগ নাই, এই যে 55-র সাথে মিশিয়ে দিছেন, 55-র সাথে মিশিয়ে হ্যাঁ, দিছেন। তো 55টা কি স্যার জিরো হবে? ফ্রিকোয়েন্সি কি জিরো হবে? মানে 55-র জিরো না হলে। ফ্রিকোয়েন্সি নাই তো। 55-র কোনো ফ্রিকোয়েন্সি এখানে কিছু, 55-55-র কোনো ফ্রিকোয়েন্সি নাই তো এখানে। এই যেখানে 55, এর তো কোনো ফ্রিকোয়েন্সি নাই, 55-র সাথে মিশে যাবে একদম। তুমি যদি জিরো মনে করো তাহলে ও জিরো, হ্যাঁ হ্যাঁ, এটা জিরো যদি মনে করো এটাই তাহলে আর কি, যেমন এটাই বুঝতে চাইছি যে হ্যাঁ এটা মিশে গেছে এই কারণে জিরো হ্যাঁ দেখে। হ্যাঁ হ্যাঁ, যদি তুমি জিরো মনে করো, মনে করতে পারো, অর্থাৎ তোমার এই যে এর আগে যেমন 5, এর তো কোনো গণসংখ্যা নাই। নাই মানে তুমি জিরো যদি মনে করো তাহলে জিরো মনে করবা। কারণ এই বুঝছি, ভূমি ওটা এদিক রেখার, দিয়ে আইসা আইসা নিচে নেমে গেছে। হ্যাঁ আইসেছে নিচে রেখে। হ্যাঁ। বুঝতে পারছি স্যার, এটা একদম ক্লিয়ার। এখন এখন আমার কথা হইতেছে এরপরের টপিক্স কি, পরের টপিক্সটা হইতেছে গণসংখ্যা রেখা। এই যে গণসংখ্যা রেখা, চার্টগুলো স্যার একদম ইজিলি বুঝতে পারতেছি, কারণ যে আমাদের হ্যাঁ সেলস ইজিলি ডাউন হয়ে বুঝতে গেলে পারবে। তখন এটা এদিকে নিচের দিকে চলে আসে। হ্যাঁ। এখন খেয়াল করো গণসংখ্যা রেখা, এই গণসংখ্যা রেখাটা, এই যে বহুভুজ যে তৈরি করলাম, এটা কি স্কেল দিয়ে যোগ করছিলে না? হ্যাঁ হ্যাঁ। এখন কি করবা, যে আমি আমি একটু মুছে নিই, এখানে ফাঁকা জায়গা আছে তো, মুছে নিলে সুবিধা। হুম, একটু মুছে নিলে সুবিধা। এই যে রেখাটা, এই রেখাটা এখন খেয়াল করো, এখানে তোমার খেয়াল করো, এতক্ষণ কি করছিলা, যে এই মধ্যবিন্দু আর গণসংখ্যার বহুভুজ। গণসংখ্যা যোগ করে এই যে এইরকম বিন্দু পাইছিলা, তাই তো? এই হুম। বিন্দুগুলা পাইছিলা। এতক্ষণ তুমি এগুলা স্কেল দিয়ে যোগ করছো। এখন কি করবা, স্কেল না, এখন তুমি এই যে এরকম ভাবে হাত দিয়ে সুন্দর করে মসৃণ ভাবে এইভাবে যোগ করবা। যোগ মানে করে, এটা সরল রেখা হবে না, আর কি রাউন্ড হবে? না, রাউন্ড রাউন্ড হবে, মানে ওই যে এরকম এরকম রেখা হবে। হ্যাঁ, এরকম 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 হবে। আগে যেমন ছিল এরকম 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 এরকম, স্কেল দিয়ে যোগ করলে এরকম হ্যাঁ, কোনা কোনা হয়েছে না? মানে এখন কর্নার আর গুলো আর কি রাউন্ড হয়ে যাবে। হ্যাঁ কোনা কোনি হবে না। এই যে এরকম এখন, এই যে এখানে যে 55 ছিল, এই 55 বরাবর আইসা এটা মিশাইবা না, এখানে যে একটু ফাঁকা রেখে রেখে দিবা। আর এখানে যে যে 5 বরাবর, এখানে এই যে মুক্ত হস্তে গিয়ে এই 5 বরাবর একটু বাঁকা করে এটা এই যে ভাবে রেখে দিবা। এই যে এইটার নাম হইলো রেখা। আগেরটা ছিল ভুজ, আর এটা হচ্ছে রেখা। আগেরটা স্কেল দিয়ে যোগ করছো, আর এখন তুমি হাত দিয়ে যোগ করছো। বুঝতে পারছি, আগেটা কোনা গুলো ছিল আর কি স্কেল একই দিয়ে টানার নিয়ম, কারণে। সবকিছু প্রসিডিউর এক। জাস্ট খালি চিত্র অঙ্কনের সময় স্কেল ব্যবহার করবো একটাতে, আর রেখার ক্ষেত্রে মুক্ত হস্তে, মানে হাত দিয়ে এক টানে রেখাটা অঙ্কন বুঝতে পারছি করে স্যার, দিবে এটা সুন্দর একদম করে। ক্লিয়ার বুঝতে পারছি। এখন আর একটা টপিক হইতেছে অজীব রেখা। অজীব রেখা আর কিছুই না, এটা হইতেছে তোমার ওই যে এখানে
গণসংখ্যা আছে না, এখন তোমার আরেকটা কলাম তৈরি করবা, সেই কলামটার নাম হবে ক্রমযোজিত গণসংখ্যা। এই অজীব রেখা অঙ্কন করতে হইলে, অজীব রেখা হলো দুই প্রকার, একটা হলো অনুজীব আর একটা হচ্ছে অধিঅজীব। হ্যাঁ, অনুজীব আরেকটা কি অধিঅজীব, বলো নামটা। গুণজী অদ্রিয়। অধি, এই যে, এই যে, উন, আর 10 মিনিট আছে, অনুজীব, হ্যাঁ, আরেকটা কি অধিঅজীব। অতি অতি এই, ঠিক আছে, অনুজীব আরেকটা হচ্ছে অধিঅজীব রেখা। এখন মনে করো এটা থেকেই আমরা করব। এখানে তো ডাটা দেওয়া আছে, এই ডাটা দেওয়া আছে, তাই তো। এখন তোমার এখানে ক্রমযোজিত কোন সংখ্যা বের করতে হবে। একটা হলো ক্রমযোজিত কোন সংখ্যা বের করবা, একটা বের করবা সম্মুখগামী, হ্যাঁ, সম্মুখগামী বা ঊর্ধ্বগামী, পশ্চাৎগামী সম্মুখগামী বা ঊর্ধ্বগামী, হ্যাঁ। আরেকটা হলো কি আর আহ পশ্চাৎগামী পশ্চাৎগামী, বা পশ্চাৎগামী, নিম্নগামী। এই তো বুঝছো, বা নিম্নগামী। ওই যে একটু আগে যে যে হুম হুম। ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করলাম, এই শ্রেণীতে জি। হলো ছয়, 6 আর 10, 16, 16, 31, তারপর হলো 41। আর এখানে ওই নিচ থেকে যায় 41, 10, একচল্লিশ, সরি, কত, 10, 10, 10 আর 15 কত, 10, 32, 25 আর 10, 25, 35, 35, 35 আর 41। 6 হয়ে যাচ্ছে এই যে 41। এখন কি করতে হবে, রেখা তুমি কিভাবে অঙ্কন করো, স্যার রেখা আপনারা বলছেন ডাটা 41 হবে, 41 কেন হয়েছে? উপরে কি 41টা ডাটা দেওয়া তাই? কোনটা, আপনি বলছেন না যে ডাটা 41 হলে বুঝবা যে অঙ্ক মিল আছে, নাহলে ডাটা 41, ও এই যেখানে খেয়াল করো তুমি, এই যে এখানে এখানে এটি যোগ করলে কত হবে, যোগ করলে এই যে 41 হবে। ও গণসংখ্যা আর মোট গণসংখ্যা 41 হবে আর কি। মোট গণসংখ্যা যদি তুমি যোগ করো, তাহলে তোমার কি 41 হবে, ও বুঝতে বুঝছি, পারছো। সেটা 41 হবে আর কি, যেভাবে গণেন। হ্যাঁ, যেভাবে গণনা করো তোমার 41 হবে। হুম, এখন বের করতে হবে পূর্ণ পূর্ণ অজিত অধি অজিত। এখন তাহলে কি করবা, এখন তোমার এই যে শ্রেণীটা, এই শ্রেণী বসবে ভূমি অক্ষে। যখন চিত্র অঙ্কন করবা, তখন এই শ্রেণী বসবে ভূমি অক্ষে। আর লম্ব অক্ষে বসবে কি, লম্ব অক্ষে বসবে এই যে ক্রমযোজিত ক্রম- গণসংখ্যা গুলো আছে না, এগুলা বসবে হুম তোমার, এই ক্রমযোজিত গণসংখ্যা, এগুলা বসবে তোমার এই লম্ব। বুঝতে পারছো বিষয়টা। হ্যাঁ বুঝছি। এটা এটা বোঝার কোনো উপায় আছে যে কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে? আপনি তো বুঝছেন। কোনটা উপরে বসবে কোনটা নিচে বসবে। এই যে এই যে শ্রেণীটা নিচে চলে গেছে, আগে তো ফ্রিকোয়েন্সি উপরে ছিল, এখন পরিচিতটা উপরে গেছে, এটা আমরা কিভাবে বুঝবো যে কোনটা উপরে থাকবে? ধরেন চিত্র আঁকছি বাট ডাটা অনুযায়ী আমরা ভুল খেয়াল করছি। করো, আমরা যতগুলা শ্রেণী ব্যবহার করছি, সব সময় কিন্তু শ্রেণী নিচেই বসছে। শ্রেণী কখনো উপরে বসে অঙ্ক করছি আমরা, তোমার ও আয়ত সরি, লেখা মানে যেটা অঙ্কন চাইবো করছি। ওটা উপরে যাবে। হ্যাঁ, আয়ত লেখা যে অঙ্কন করছি, আয়ত লেখা অঙ্কন করছি, সেখানেও শ্রেণী কিন্তু তোমার নিচে বসাইছি, গণসংখ্যা উপরে বসাইছি। এখন আবার অজীব রেখা বুঝছি, অঙ্কন হ্যাঁ করতেছি, শ্রেণীটা নিচে থাকবে। সেটাও আর যেটা হ্যাঁ, শ্রেণীটা নিচে, নিচে থাকবে, ভূমি অক্ষে থাকবে। আর যেটা আপনি বের করবেন এটা উপরে থাকবে। হ্যাঁ, উপরে থাকবে। তা এখন এখানে, বুঝছো তো। জি, ক্লিয়ার। আচ্ছা, এখন দেখো এই যে এই ডাটাগুলা, এখানে যে ডাটাগুলা আছে, এই ডাটাগুলা বসবে কোথায়, লম্ব।
অর্থাৎ লম্ব। ক্রমযোজিত গণসংখ্যাগুলো বসবে লম্ব, আর এই শ্রেণীটা বসবে ভূমিয়ক। ভূমি। ভূমিয়ক। তাহলে আমরা অজীব রেখার ক্ষেত্রে কি দেখতেছি? ক্রমযোজিত গণসংখ্যা বসতেছে লম্ব অক্ষে, আর শ্রেণী বসতেছে ভূমিয়ক। ভূমি। এখন আমার রেখা তো অঙ্কন করতে হবে দুইটা, কারণ অজীব রেখা হচ্ছে দুইটা, একটা হচ্ছে অনুঅজীব আর একটা কি অধিঅজীব। অধিক। প্রথমে আমরা অনুঅজীব অঙ্কন করব। স্যার তাড়াতাড়ি শেষ করে দেন, আর 5 মিনিট আছে। শেষ হয়ে যাবে 1 মিনিটে শেষ। আমি আর অঙ্কন করব না, এখানে আমি বুঝিয়ে দিচ্ছি। অনুঅজীব অঙ্কন করব আমরা প্রথমে। তাহলে উনো মানে কি আমরা বুঝে নেই। উনো মানে ঊর্ধ্ব, মনে রাখো, খেয়াল করো। উনো মানে ঊর্ধ্ব। ঊর্ধ্ব। তাইলে এই যে ঊর্ধ্বগামী ডাটা, আর এই শ্রেণীর এই যে উচ্চমান যেগুলা, হ্যাঁ। শ্রেণীর উচ্চমান, আর এগুলা কি শ্রেণীর নিম্নমান না? নিম্নমান। হ্যাঁ, শ্রেণীতে জি, দুইটা মান এগুলো থাকে, নিম্নমান। একটা হইলো নিম্নমান আর একটা কি উচ্চমান। একটা হইলো উচ্চমান। নিম্ন সীমা, একটা উচ্চ সীমা। এই যে উচ্চমান। 10 নিম্ন, 20 উচ্চ, 20 নিম্ন, 30 উচ্চ। তার মানে এই ডাটাগুলো উচ্চ। তাহলে উচ্চ হ্যাঁ। ডাটার সাথে ঊর্ধ্বগামী ডাটা যদি সংমিশ্রণ করি, অর্থাৎ এই 20-এর সাথে 6-এর সংমিশ্রণ করলে একটা বিন্দু আসবে, আসবে না? জি। 30-এর সাথে 16-র সংমিশ্রণ করলে একটা বিন্দু আসবে, ধরো এই যে এরকম এরকম আসবে। 40-এর সাথে 31-এর এরকম আসবে, আবার 50-এর সাথে 41-এ এই যে বিন্দু আসবে। এই বিন্দুগুলা যোগ করলে এই যে দেখো রেখা যাচ্ছে ঊর্ধ্বমুখ, এই জন্য এটার নাম হয়েছে অনুভূমিক। এবং তো স্যার এইখানে চিত্রের ভিতরে স্যার একটু মাপটা দেখা দেন। মাপটা এখন দেখাইতে তো সময় পাচ্ছি না। এই যে খেয়াল করো, আমি বুঝে বুঝে দিই, তুমি আগের বাসা মতোই তো স্যার, যে 10, 15 এইভাবে যাইবো, তাই না? আগে আগে যেভাবে মাপটা কি, এই যে হ্যাঁ, ও শ্রেণীর মাপ, এই যে 10 থেকে 20। তুমি তুমি গ্রাফ পেপারে দেখবা, গ্রাফ পেপারে দেখলেই বুঝবা। 20, 20, তারপরে হচ্ছে 30, 40, কত পর্যন্ত? 50 পর্যন্ত। এই যে 50 পর্যন্ত নিবা বুঝছি এখানে। স্যার, ওই যে ফাঁকা জায়গায় বিন্দু দিছিলাম তো এই জন্য বুঝতে পারিনি। হ্যাঁ, বুঝতে পারছি, আচ্ছা বুঝতে পারছি। এখন খেয়াল করো, তাহলে এই যে 20-এর সাথে 6, এই যে এখানে ধরো একটা বিন্দু দিলাম, এখানে তো দেখা যায় না এই জন্য। এই যে 30-এর সাথে 16, এই যে বিন্দু দিচ্ছি, ফাঁকা জায়গায় দিচ্ছি কারণ এই যে এর ভিতরে, ঠিক আছে? তা এখন এখন কি করবা তুমি? এই যে এই যে 10 আছে না শ্রেণী, এই যে এখানে 10 আছে না, হ্যাঁ। এই যে বিন্দুগুলো যে পাইলাম, এই বিন্দুগুলো তো কি করছে, যোগ করছি না? যোগ করছি না? হ্যাঁ। এই যে যোগ জি। করলাম, যে এই রেখাটা যোগ করে এই যে নিম্নমানের সাথে কি করে দেবো, যোগ করে দেবো। তাহলে এটার নাম হয়ে যাবে অনুভূমিক। এটা বাসায় প্র্যাকটিস করো, না পারলে আমি আবার ক্লাস নেব একটা। এখন অধিওজীবটা কিভাবে, একটু একটু খেয়াল করো। এই যে এই ডাটার সাথে এই যে এই যে শ্রেণীর নিম্ন ডাটার সাথে এই যে নিম্নগামী যে ডাটাগুলো আছে না, এগুলার সংমিশ্রিত বিন্দু। হ্যাঁ। এই যে অর্থাৎ 10-এর সাথে 41-এর বিন্দু হবে, এই যে 10, মনে করো এখানে 41। হ্যাঁ, হুম, তাহলে হুম। এই 10-এর এটা সাথে বুঝলে হবে। বিন্দু হবে কোথায়? এখানে হবে না? হুম। ও বুঝছি, এটা নিচের দিকে আসবে আস্তে আস্তে। এই তো তখন এই বিন্দুগুলো আসলে এভাবে, এভাবে তোমার কি আসবে, নিচের দিকে আসবে। আসলে পরে নিচের দিকে এই আসবে। যে 50, সর্বোচ্চ মান কত? 50 না? এই যে 50। এখানে এই যে 50, এই 50-এর সাথে মিলিয়ে দিবে। আগে যেমন এই যে সর্বনিম্ন হুম, ডাটার বুঝছি, সাথে এটা মিলিয়ে 6-এর দিছ, সাথে। এটা মনে করো সর্বোচ্চ ডাটার সাথে মিলিয়ে দিবে। এখন বুঝতে এটার পারছি নাম হইতেছে কি বোঝায়। অডিও। হ্যাঁ, এই যে, ঠিক আছে, এভাবে আমাদের কমপ্লিট করতে হবে। যাই হোক, 1 মিনিট জি। সময় আছে। আমার মনে হয় বুঝতে পারছো, না স্যার বুঝলে ওই অবশ্যই কমেন্ট নিচের করবা। স্যার বুঝতে পারছি, প্রথমে স্যার ফাঁকা জায়গায় ছিল তো, এখন বুঝছি এটা নিম্নগামীর দিকে গেছে, ওটা ঊর্ধ্বগামীর দিকে গেছে। এই আর কি। স্যার এই যে ভিডিও মিটিং কাইটে দেওয়ার পরে স্যার, হুম। এই যে এই রেকর্ডটা অটোমেটিক কনভার্ট হবে, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। 24 হবে, আচ্ছা, ফাইলটা ছোট হবে। আচ্ছা, ঠিক তারপরে আছে। আপনি হোয়াটসঅ্যাপে আপলোড করে দিন। আচ্ছা, ঠিক আছে।
ওকে, হ্যাঁ, আল্লাহ জি, হাফেজ। থ্যাংক ভালো ইউ থাকো। স্যার, আজকে ভালো ক্লাস হয়েছে। আচ্ছা, ধন্যবাদ।